ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। নদীর পাড় ধরে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের মধ্যে দিয়ে চলা আর দিগন্ত বিস্তৃত মাতলা নদীর ঢেউ উপভোগ করা। আর যত বিকেল হচ্ছে ছোট ছোট দোকানগুলো খুলে যাচ্ছে, এখানে সব লোকজনের ভিড়ও বাড়ছে। নৌকো করে ঝড়খালির ব্যাঘ্র প্রকল্প দেখার সুযোগও রয়েছে এখানে। এই পোলটা ক্রস করেই আমরা ওপারে গেলে পাবো অটো স্ট্যান্ড। এটি হলো কৈখালীর নিবাস, পর্যটক নিবাস। পথেই পড়বে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। এখানকার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সাথেই রয়েছে মন্দিরের ভোগের ব্যবস্থা। ভাত ডাল থাকে, দুটো সবজি, চাটনি, পায়েস আর মিষ্টি। আজকে আমাদের গন্তব্য নিমপিট হয়ে কৈখালী। আজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আজকে যাব সাউথের ট্রেন ধরে জয়নগর। জয়নগর থেকে আমরা পৌঁছে যাব মাতলা নদীর ধারে। মাতলা নদীর সিনিক বিউটি অসাধারণ। আর এই মাতলা নদীর ধার ঘেঁষে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেক পর্যটন শিল্প তৈরি হয়েছে। তার মধ্যেই আজকের গন্তব্য হলো কৈখালী। আর কৈখালীতে আমরা কিভাবে যাচ্ছি, অর্থাৎ সাউথের ট্রেন ধরে জয়নগর পৌঁছানোর পর সেখান থেকে কিভাবে কৈখালী পৌঁছচ্ছি, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন উইথ আস। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন জয়নগর স্টেশনে। আমরা পৌঁছে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে জয়নগর স্টেশনের। তো পেছনে একটা ফ্লাইওভার আছে, তো ওখান থেকে আমরা প্রথমে যাব 2 নম্বর স্টেশনে। ওখানেই ডান দিকে একটা বাজার পড়বে, বাজারের মধ্যে থেকে গেলেই পড়বে অটো স্ট্যান্ড। আপনারা চাইলে 1 নম্বর প্ল্যাটফর্মেও অটো স্ট্যান্ড আছে, সেখান থেকেও যেতে পারেন, কিন্তু আমরা 2 নম্বর স্টেশনের রাস্তাটাই বেছে নিয়েছি। স্টেশনের উপর পেয়ারা মাখা দেখতে পেয়ে নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না, তাই পেয়ারা কিনে নিয়েই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলাম। এই যে পেছনে বাজারটা দেখতে পাচ্ছেন, এটা থেকে কিছুটা গেলেই অটো স্ট্যান্ড। আমরা আপাতত এদিক থেকে গিয়েই অটো ধরবো। এই বাজার থেকে বেরিয়ে আসলে কিছুটা এগোলেই পিছনের দিকের অটোগুলো যাবে নিমপিটে। তো আমরা প্রথমে যাচ্ছি নিমপিট, তারপর ওখান থেকে অটো ধরে আমরা যাবো কৈখালী। আপাতত অটোয় উঠি। কৈখালী যাওয়ার পথেই পড়ে নিমপিট রামকৃষ্ণ আশ্রম, তাই ভাবলাম অটো থেকে নেমে একটু মন্দিরটা দর্শন করে যাই। ও হ্যাঁ, একটা জিনিস বলে রাখা ভালো, জয়নগর স্টেশন থেকে নিমপিট আশ্রম অটোতে কিন্তু মাথা পিছু পড়ে 15 টাকা করে। আশ্রমে প্রবেশ করে দেখতে পাচ্ছি চারিদিকের পরিবেশটা খুব শান্ত আর পুরো সবুজে ঘেরা। এখানে ওনারা অনেক গাছপালা লাগিয়েছে, যেমন সাবু গাছ রয়েছে বড় বড় অনেকগুলো, ছোট ছোট তাল গাছ করেছে বনসাই টাইপের। তো আরো ওনাদের নার্সারিও রয়েছে সাইডে, যেখানে ওরা নিজস্ব গাছপালা করেছে এবং সারা জায়গাটা সুন্দর ফুলের গাছ, নানান রকমের গাছ দিয়ে ঘেরা। জায়গাটা খুব ভালো লাগছে, এই গরমের পরিবেশে এরকম একটা জায়গা বেশ ভালো লাগছে। আর এই সাইডে রয়েছে কয়েকটা থাকার জায়গা বেসিক্যালি, যেখানে স্বামীজি বা স্টাফেরা থাকেন, এবং ওদিকে বয়েজ হোস্টেল রয়েছে। আর এই গাছগাছালির ভেতরেই পেছনে দণ্ডায়মান অবস্থায় রয়েছে মূল মন্দির। কিন্তু এসে দেখছি যে মন্দির এখন বন্ধ, তো মনে হয় টাইমিং একটু ভুল হয়েছে আমাদের। আমরা প্রায় এখন 1:30টা বাজে অলমোস্ট। তো জানবো অ্যাকচুয়ালি কখন মন্দিরটা খোলে, কারণ এই বাঁ দিকেই রয়েছে একটা অফিস ঘর যেখানে ভোগের প্রসাদের কুপন দেওয়া হয়। তো আমরা ওখানে গিয়ে কথা বলে জানবো। নিমপিট আশ্রমের ভেতরে একটি অফিস ঘর আছে যেখানে ভোগের জন্য কুপন পাওয়া যায়। তো সেখানে আশ্রমের একজন স্টাফ আছেন, ওনার থেকেই আমরা সমস্তটা জেনে নেব। নমস্কার দাদা। হ্যাঁ, এখানে ভোগের কুপন পাওয়া যায় তো? তো এই ভোগের যে প্রসেসটা একটু বলে দিন আমাদের। এখানে প্রতিদিন হচ্ছে কুপন দেওয়া হয়, আর কুপনের দাম হচ্ছে 10 টাকা করে। আর কুপন দেওয়া হয় 10:30টা থেকে 1:30টা পর্যন্ত। আচ্ছা। আর 10 টাকা দিয়ে তারপর আমাদের মন্দিরের সামনে যে বিল্ডিং আছে, বিল্ডিং এ আমাদের ডাইনিং হল আছে, ওখানে বসে খাওয়ানো হয় 10 টাকা করে। ভাত ডাল থাকে, দুটো সবজি, চাটনি, পায়েস আর মিষ্টি। ভোগের ব্যাপারে কিন্তু এইভাবে মেনু এলাবোরেট করা হয় না, কিন্তু দর্শকদের সুবিধার জন্য আমরা একটু জানিয়ে দিচ্ছি আপনাদের। আমাদেরকে একটু বলুন যে মানে কখন খোলে, টাইমিং কি আছে মন্দির দর্শনের?
মন্দির প্রতিদিন খোলা হয় 4:30-র সময়। তারপর আমাদের এখানে হোস্টেলের ছেলেরা আছে, তারপর স্বামীজিরা আছে, আমাদের নিয়ে ঠাকুরের প্রেয়ার হয়, ঠাকুরের গান গাওয়া হয়। তারপর হচ্ছে কি 5:30 থেকে মোটামুটি 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর ঠাকুর ঘর বন্ধ করে দেওয়া হয়, ওই ঠাকুরের জন্য ভোগ দেওয়া হয় সে সামান্য 15 মিনিটের জন্য। তারপর আবার 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার গিয়ে ফের 3:30টায় খোলে। তারপর আবার সন্ধ্যে 6টা থেকে আবার প্রেয়ার। 6টা থেকে খোলা থাকে কতক্ষণ? 6টা থেকে 7:30। এই হলো মূল মন্দির। মন্দিরের ভেতরে মূলত রয়েছে শ্রী রামকৃষ্ণ দেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দর মূর্তি। তবে এখন মন্দির বন্ধ রয়েছে, আমরা জানতে পারলাম অফিস থেকে যে 3:30টার পর মন্দির খুলবে। আর এই পাশে রয়েছে আশ্রম, আশ্রমে গুরুদেবেরা আছেন। আর ওই পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে যদি যান তাহলে পড়বে বয়েজ হোস্টেল। যাই হোক, আমরা এতক্ষণ থাকতে পারবো না, এখানে সময় কাটাতে পারছি না আজ, কারণ আজকে আমাদেরকে কৈখালি যেতে হবে। তবে আমরা ঠিক করেছি যে পরে নিমপিঠে আসবো এবং ভালোভাবে সময় কাটিয়ে যাব। এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছি, কিন্তু ফুলটা দেখে আমার মনে হচ্ছে এটা চেরি ব্লসম ফুল। গাছটা আমি আগেও দেখেছি বেলুড়ের আশ্রমে, তো গাছটা খুব সুন্দর দেখতে আর একটু ইউনিক। এখানে ফুলটাও বেশ ইউনিক। কৈখালিতে একটি লজ আছে যেটা নিমপিট রামকৃষ্ণ আশ্রমের আন্ডারেই পড়ে। তো সেখানে বুকিং করার জন্য কি প্রসেস আছে সেটা আমরা দাদার থেকে জেনে নেব। হ্যাঁ দাদা, একটু বুকিং এর প্রসেসটা বলে দিন। এখানে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে যে কেউ বুকিং করতে পারবেন। আর এছাড়া আছে আমাদের ইমেলেও করা যাবে, লজ বুকিং করাও যাবে। আর সেক্ষেত্রে 600 টাকা করে পার হেড নেওয়া হয়। আর 600 টাকা যে দিতে হবে সেটা হচ্ছে কি আমাদের কৈখালি লজে গিয়ে দিতে হবে, এখানে জাস্ট ফর বুকিং করার জন্য। আচ্ছা, মানে যদি অনলাইনে কেউ বুক করে তাহলে আপনারা জাস্ট রিসিপ্টটা দিয়ে দেবেন আর টাকাটা যে যাবে ফিজিক্যালি গিয়েই দেবে, তাই তো? আর এই 600 টাকার আন্ডারে কি কি পড়ছে, মানে রুমস কেমন বা কোনো মিল পড়ছে কিনা একটু বললে ভালো হয়। 600 টাকার মধ্যে ওটা হচ্ছে কি যারা গেস্ট আসেন ওনারা ওখানে মোটামুটি ভেজ আছে, নন ভেজ ব্যবস্থা আছে। এবার গেস্টরা যেমন বলবেন তেমন আমাদের আহারাদির ব্যবস্থা থাকে। আচ্ছা, তা এর মধ্যে মিলটা ইনক্লুড 600 টাকার মধ্যে? মিল ইনক্লুড। মন্দির থেকে বেরিয়ে সামনের রাস্তা থেকে আপনারা রানিং অটো ধরতে পারেন, যেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন জামতলা। জামতলা থেকে আবার একটা অটো চেঞ্জ করে পৌঁছতে হবে কৈখালি। তবে হ্যাঁ, আপনারা রিজার্ভ করেও অটোয় যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপ ডাউনে কিন্তু 400 টাকা পড়বে। তো আমরা ভাবছি রানিং অটোতেই যাব। আর রানিং অটো ধরলে ভাড়া জামতলা পর্যন্ত পড়বে মাথা পিছু 35 টাকা করে। রানিং অটো পাওয়ার জন্য আপনাদের প্রায় 15-20 মিনিট মতো সময় দিতে হবে এখানে। তবে আপনারা এই রুটে বাসও পেতে পারেন। প্রায় 40 মিনিট পর আমরা নিমপিট থেকে জামতলায় পৌঁছলাম। এই হলো জামতলা, মানে অটো আমাদের এখানেই দাঁড় করালো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রোড রয়েছে আর একটা সোজা রোড বেরিয়ে যাচ্ছে। তো আমরা আশপাশের লোকাল লোকজনের থেকে জানতে পারলাম যে এই সোজা রোড ধরে একটু এগিয়ে গেলেই একটা ছোট পোল পড়বে। তো এই পোলের ওপারেই পড়বে একটা অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো পেয়ে যাবেন আপনারা কৈখালি যাওয়ার উদ্দেশ্যে। এই হলো পোল, এই পোলটা ক্রস করেই আমরা ওপারে গেলে পাবো অটো স্ট্যান্ড। কৈখালি যাওয়ার অটো এখান থেকে 5 জন হলেই ছাড়বে। গ্রামের সুন্দর সবুজে ঘেরা রাস্তা ধরে আমরা কৈখালির উদ্দেশ্যে ছুটলাম। অটো করে আমরা জাস্ট নামলাম কৈখালিতে। অটো আমাদের একেবারে কৈখালির রামকৃষ্ণ আশ্রমের সামনে নামিয়েছে। এই যে এই দিকে রয়েছে কৈখালির রামকৃষ্ণ আশ্রম, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো কৈখালির নিবাস, পর্যটক নিবাস। যেই পর্যটক নিবাসের কথা আমরা নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে শুনলাম, অর্থাৎ 600 টাকা ভাড়া দিয়ে এখানে থাকতে হবে, কিন্তু রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকেই সেই জায়গাটা বুক করতে হবে। আর এখানে কিন্তু 600 টাকায় থাকা খাওয়া ইনক্লুডেড রয়েছে। আপনারা যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন তারা কিন্তু এই বিল্ডিংয়ের নিচেই পার্কিংয়ের জায়গা আছে, সেখানেই পার্ক করতে পারবেন।
পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ভাড়া করে মানে বোট রিজার্ভ করে ঝড়খালি যাওয়া যায়। ঝড়খালিতে মূলত লোকজন ব্যাঘ্র প্রকল্প দেখতে যায়, তবে ব্যাঘ্র প্রকল্প কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়। তাই যদি আপনারা চান যে লোকালে মানে নর্মাল বোট ভাড়া করে আপনারা নদীতে একটু ঘুরবেন, তাহলে ওনারা 1.5 ঘন্টা ঘোরায়। সেই পারপাস 900 টাকার আছে, 1200 টাকার আছে এবং 1500 টাকার বোট আছে। তো লোকজন আপনাদেরকে জোগাড় করে আনতে হবে, অর্থাৎ পুরো বোটটা রিজার্ভ করতে হবে। আর যদি ঝড়খালি যান সেই ক্ষেত্রে কিন্তু 2.5 ঘন্টা মতো সময় লেগে যায় আপ ডাউন। তো সেক্ষেত্রে 1500 মতো ভাড়া লাগে বোট রিজার্ভ করে যাওয়ার জন্য। এমনিতে আপনারা এখানে এসে নদীটাও ঘুরে দেখতে পারেন, বোট রিজার্ভ করে নদীতে একটু ঘুরতে পারেন। হাওয়া খুব সুন্দর, ওয়েদার ভালো লাগবে দেখতে বেশ। সুন্দরবনের এই কৈখালী অঞ্চলের মূল আকর্ষণ হলো মাতলা নদী। কারণ এখন প্রায় বিকেল হয়ে আসছে, রোদ পড়ে যাচ্ছে, 4টে বাজতে গেছে। মাতলা নদী থেকে একটা অসাধারণ হাওয়া বেরোচ্ছে, একটা রিফ্রেশিং হাওয়া। রোদটা থাকলে কি হয়, এই হাওয়াটা উপভোগ করতে ইচ্ছা করে না সেই সময়, কিন্তু এখন এই হাওয়াটা আরো ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর যত বিকেল হচ্ছে এই ছোট ছোট দোকানগুলো খুলে যাচ্ছে, এখানে সব লোকজনের ভিড়ও বাড়ছে। তো এখানে এসে যদি আপনারা বন্ধু বান্ধব নিয়ে এখানে টুকটাক খাবার দাবার নিয়ে নদীর হাওয়াটা খান, আমার মনে হয় এটা একটা স্ট্রেস রিলিফের জায়গা হয়ে দাঁড়াবে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ ধীরে ধীরে ডিসকভার করা হচ্ছে, তার মধ্যে কিন্তু কৈখালী দ্বীপটাও একটা। সরকার এখন এই জায়গাটাকে খুব ভালোভাবে ফোকাস করেছে, কারণ এখানে যে পর্যটন শিল্পটা আছে সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। আর দেখুন এই সব যে জায়গাগুলো আছে এগুলো সরকারের তৈরি করা, তারা ভালোভাবে তৈরি করছে যাতে এখানে মানুষ এসে মাতলা নদীর ধারে বসে হাওয়াটা, রিফ্রেশিং যে হাওয়াটা এনজয় করতে পারে। তো এখানকার যে বৈচিত্র্যময় সৌন্দর্যটা আছে সেটা আমার মনে হয় যে ম্যানগ্রোভ জাতীয় গাছ চারিদিকে এবং তার সঙ্গে মাতলা নদীর যে কম্বিনেশনটা, মানে এটা কিন্তু একদম ফ্যাবিউলাস, এটা অস্বীকার করা যাবে না। আর এই এত সুন্দর হাওয়াটা বিকেলবেলা জাস্ট অসাধারণ লাগছে। এই মাতলা নদীর এক পাশে কিন্তু পার বাঁধাইয়ের কাজ এখনো চলছে, আর আরেক দিকে নদীর ধার ঘেঁষেই রয়েছে গাছের সমারোহ। এগুলো সব ম্যানগ্রোভ জাতীয় গাছ। আর এই দুপাশে 2 গাছের মাঝখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে গ্রামের মধ্যে, চারিদিকে অনেক গ্রাম পড়বে পরপর। আপনারা চাইলে এই গ্রামও ঘুরে দেখতে পারেন রাস্তা ধরে। পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই 3টি নদীর অববাহিকায় রয়েছে সুন্দরবন। আর সুন্দরবনের যে ভারতীয় ভাগটা রয়েছে সেই ভাগেরই এক অংশে রয়েছে কৈখালী দ্বীপ। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু নদীর জল চলে আসে জোয়ারের সময়, এমনকি উপরে যতটা অংশ ভেজা দেখা যাচ্ছে সেই পুরো অংশটায় জল ভরে যায় জোয়ারের টাইমে। আর ওই দূরে ওইখানে কিছু লোক কাদার মধ্যেই নিচে মাছ ধরছে। তো মাতলা নদীর একটা গুরুত্বপূর্ণ জীবিকার পথ হলো মাছ ধরা, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, মাছ চাষ হয়, টন টন মাছ তোলা হয় এখানে ব্যবসার জন্য। পার্শে, আমুদি, ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে এবং অবশ্যই ইলিশ মাছ। পদ্মা নদী থেকে ইলিশ মাছ মাতলা নদীতে চলে আসে। আর এই ইলিশ মাছ কিন্তু সুন্দরবনের বিভিন্ন রকমের আকর্ষণের মধ্যে আরেকটা আকর্ষণ। অটো স্ট্যান্ডের ঠিক ডান দিকেই রয়েছে কৈখালী আশ্রমের গেট। এই আশ্রমের মধ্যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি মন্দির। আশ্রমের পরিবেশটা এখানেও বেশ শান্ত, তবে প্রচুর মানুষজন ঢুকছে তাই একটু কোলাহল বাড়ছে। আর আশ্রমের এরিয়াটা অনেক বড়, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। তবে একটা জিনিস আমি দেখাবো, বিশেষ জিনিস, সেটা হলো এই গাছপালার মধ্যেই একটা অংশে পুরো গ্রিন কালারের ছোট ছোট বক্স রাখা হয়েছে। এই যে বক্সগুলো দেখা যাচ্ছে এই বক্সগুলোতে বেসিক্যালি মধু চাষ করার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যাতে মৌমাছি এখানে থাকতে পারে।
এখন আর সেই জঙ্গলের ভেতরে গিয়ে অ্যাডভেঞ্চারাস ভাবে মধু কালেক্ট করার যে ব্যবস্থাটা ছিল সেটাকে কাট আউট করে, এটা যদিও কৃত্রিম ব্যবস্থা কিন্তু সেটাই এখানে তৈরি করা হয়েছে যাতে খুব ইজিলি মধু কালেক্ট করা যেতে পারে। কৈখালির এই আশ্রমের ভেতরের জায়গাটা ঘুরছি, খুব সুন্দর জায়গা। চারিদিকটা পুরো গাছগাছালিতে ভরা, একটা পুকুর রয়েছে, কলা গাছ দুপাশে, এখানে বড় বড় সারি সারি গাছ রয়েছে, হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে বেসিক্যালি। আর এত গরমে না জল দেখলেই মনে হয় জলে নামি, তবে সেটা পসিবল না, ঘুরতে এসছি। আর তাছাড়া এখানে অনেক রেস্ট্রিকশনও আছে, যে কোনো জায়গা থেকে গাছে ফুল টুল ছেঁড়া, পাতা ছেঁড়া এসব একদম করা যাবে না, তাই অবশ্যই জলেও নামা যাবে না। সুন্দরবনের এই কৈখালি দ্বীপটিতে ঘুরতে আসার আদর্শ সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ শীতকালে। কারণ এই পুরো অঞ্চলটায় যে রোদটাও আছে সেটাও আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন যদি শীতকালে আসেন। তবে মার্চ থেকে এপ্রিলেও আসতে পারেন। এই সময়টাতে কি হয়, দুপুরবেলার দিকটা অ্যাভয়েড করুন, দুপুরবেলার দিকটা ভীষণ রোদ পড়ে, তো বিকেলে যে রিফ্রেশিং হাওয়াটা এটা কিন্তু আবার গরমকালে খুব ভালো লাগবে, তাই এই সময় আপনারা এসে ঘুরে যেতে পারেন। এই সুন্দর পরিবেশ ছেড়ে যেতে না চাইলেও যেতে তো হবেই, তাই আমি কিন্তু প্রায় সন্ধে হওয়ার পরেই এখান থেকে বেরিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্যভাবে।